নমস্কার, আরো একটা ডিবেট শোতে আপনাদের স্বাগত। জনতার দরবার মানে আপনার দরবার, আপনি যেখানে শেষ কথা। কিন্তু কি নিয়ে আজ আপনার মতামত আমরা শুনবো, আসুন শুরুতেই দেখি আজকের বিষয়। আজকের প্রথম বিষয়, রাজ্যপাল সংঘাত সপ্তমে কেন পৌঁছলো? রাজ্যপাল দেবাঞ্জন যোগ নিয়ে এবার সরব হলো তৃণমূল কংগ্রেস। দেবাঞ্জন কাণ্ডে রাজ্যপাল যোগ কেন, সেটা দেখাবো আপনাদের সবিস্তারে। এরপর পিঠ বাঁচাতে রাজ্যপালকে টানছে তৃণমূল, বলছে বিজেপি, বলছেন দিলীপ ঘোষ। পাল্টা যেমন হলো তেমনি আরো আক্রমণ তৃণমূলের। ধনকরের নাম সামনে আনতেই সুরেন্দ্র জৈনের মৃত্যু কিভাবে, বলছেন সুখেন্দু শেখর। দেখাবো তিনি ঠিক কি বলেছেন। এবং আগামীকাল, যে দিনটা খুব গুরুত্বপূর্ণ, যে বক্তৃতা একেবারেই পছন্দ হয়নি রাজ্যপালের, তিনি কি আগামীকাল রাজ্যের লেখা পুরো ভাষণটা পড়বেন? আসুন আমরা এইসব নিয়ে চর্চা করি, আরো অনেক বিষয় থাকবে। কিন্তু একদম শুরুতেই এই দেবাঞ্জন রাজ্যপাল যোগ, এটা কিভাবে প্রতিষ্ঠা করছে তৃণমূল, কি তাদের অভিযোগ দেখাবো। বুঝতে পারছেন ছবিটা? আর এইসব কেসগুলো বিজেপি সাজিয়ে করেনি, তারই বা প্রমাণ কোথায়? বিজেপির ছবি নেই? বিজেপির অনেকের সাথে ওই ছবি আছে, বা অন্যান্য পার্টিরও, সেগুলো আগামী দিন বেরোবে, দেখতে পাবে। কথায় বলে ছবি কথা বলে, রাজ্যপালকে বিদ্যে এবার সেই ছবিকেই অস্ত্র করল তৃণমূল। বুঝতে পারছেন ছবিটা? প্রতারক দেবাঞ্জন, তার পেছনে রয়েছে তার সিকিউরিটি, তার নাম হচ্ছে অরবিন্দ বৈদ্য। রাজভবনে যে মানুষটি আলোকিত করে বসে রয়েছেন গত 2 বছর বা তার বেশি সময় ধরে, তার এবং তার পরিবার এবং নিকটজনের সঙ্গে প্রতারক দেবাঞ্জনের সিকিউরিটিকে দেখা যাচ্ছে। অরবিন্দ বৈদ্য, চাল আইএস দেবাঞ্জন দেবের নিরাপত্তা রক্ষী। এবার রাজভবনে জগদীপ ধনখড়ের সঙ্গে সেই অরবিন্দ বৈদ্যের ছবি প্রকাশ করে সুর চড়ালো তৃণমূল কংগ্রেস। তৃণমূলের প্রশ্ন, রাজ্যপালের সঙ্গে জাল আইএস দেবাঞ্জন দেবের নিরাপত্তা রক্ষীর ছবি কেন? দেবাঞ্জনের নিরাপত্তা রক্ষী রাজভবনে কি করছিলেন? পশ্চিমবঙ্গের মাননীয় রাজ্যপাল জগদীপ ধনখড়, তার অত্যন্ত ঘনিষ্ঠ পারিবারিক আত্মীয় এবং অন্যান্যদের সাথে এই প্রতারক দেবাঞ্জনের সিকিউরিটি দাঁড়িয়ে রয়েছে হাসি মুখে। অর্থাৎ ঘনিষ্ঠতার গুরুত্বটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। জাল টিকাকাণ্ড নিয়ে রাজনীতি উত্তাল। দেবাঞ্জনের নাম কখনো ফলকে, কখনো বিভিন্ন ছবিতে। সেই ছবিতে শাসক দলের একাধিক নেতা মন্ত্রী। এ নিয়ে তৃণমূলকে বারবার একহাত নিয়েছে বিজেপি। এবার তৃণমূলের নিশানায় রাজ্যপাল জগদীপ ধনখড়, অস্ত্র সেই ছবি। সিকিউরিটির মাধ্যমে নাকি কোনো বিশেষ ব্যক্তির কাছে মাঝে মধ্যে খামটাম যেত, মাঝে মধ্যে নাকি কিছু উপহার টুপহারও যেত। যে তদন্তকারী সংস্থা এখন তদন্ত করছেন, তাদের গোচরে বিষয়টি আমরা আনব। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন, টিকাকাণ্ডের সঙ্গে মানুষকে অসুবিধায় যারা ফেলবার চেষ্টা করেছেন, তাদের কাউকে রেয়াত করা হবে না। তিনি যতই গুরুত্বপূর্ণ বা উচ্চ পদস্থ কেউ হন না কেন। যদি দেখা যায় যে পশ্চিমবাংলার রাজ্যপালের সঙ্গে এই প্রতারকের সিকিউরিটির কোনো যোগসাজশ আছে, বা এই ছবিটা সত্যি ছবি, তাহলে একটা আমাদের রাজ্য না, এটা দেশের পক্ষে একটা ভয়ঙ্কর। বিজেপি খুব গলা চড়িয়ে বলছিল যে আমরা পুরো সভা ঘেরাও করব, আমরা বড় বড় মাথা আছে আমি জানি। রাজ্যপালই তো নিয়মতান্ত্রিক প্রধান হিসেবে গণ্য, এর চেয়ে বড় মাথা আছে নাকি? তো আমরা সব মাথাকেই টানবো। প্রত্যেক জায়গায় মঞ্চে মন্ত্রী, মুখ্যমন্ত্রী, আমলাদের সঙ্গে দেবাঞ্জনকে দেখা গেছে। বিড়াল বেরিয়ে গেছে ঝুলির থেকে, তাই বিজেপিকে টানা হচ্ছে, গভর্নরকে টানা হচ্ছে হালকা করার জন্য। ভুয়ো টিকাকাণ্ডের নায়ক এখন শ্রীঘরে, তাকে ঘিরে উত্তাল রাজ্য রাজনীতি। এবার সেই দেবাঞ্জনের সঙ্গে রাজ্যপালের যোগ, এই বিস্ফোরক অভিযোগ নিয়ে ময়দানে তৃণমূল। পাল্টা সুর চড়ালো বিজেপিও। আর এসবই হলো বিধানসভায় বাজেট অধিবেশনের ঠিক আগের দিন। যে অধিবেশন শুরু রাজ্যপালের বক্তৃতা দিয়ে। নিউজ 18 বাংলা। আজকের অতিথিরা এই মুহূর্তে কারা রয়েছেন আমার সঙ্গে পরিচয় করিয়ে দিই। সায়ন্তন বসু বিজেপি নেতা আমার সঙ্গে রয়েছেন, দেবাংশু ভট্টাচার্য তৃণমূল কংগ্রেস নেতা,
রয়েছেন আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায়, আমার সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক সুমন ভট্টাচার্য এবং সাংবাদিকও তিনি। এছাড়াও আমার সঙ্গে আরো এক বিশ্লেষক রয়েছেন দেবাশিস নন্দী। সায়ন্তনের কাছে শুরুতেই আসি, যে ছবি নিয়ে দেবাঞ্জন কাণ্ডে বিঁধছিলেন এতদিন, পাল্টা ছবি অস্ত্র তৃণমূলের, এবার কাউন্টার করবেন কি করে? তো দেখলাম দেহরক্ষী রাজ্যপালের সঙ্গে গেছেন, রাজ্যপালের সঙ্গে দাঁড়িয়ে আছেন বা পেছনে দাঁড়িয়ে আছেন। আমি তো খুব অবাক হয়ে যাচ্ছি যে দেবাঞ্জনের দেহরক্ষী তো কোনোভাবে অপরাধী নয়, তাকে পুলিশ তো ধরেনি, তার বিরুদ্ধে তো কোনো অভিযোগ আসেনি। এগুলো হচ্ছে খড়কুটো ধরে বাঁচার প্রচেষ্টা। আর তর্কের খাতিরে আমি যদি সুখেন্দু শেখর বাবুর বক্তব্য সব মেনেও নিই যে রাজ্যপাল যুক্ত, রাজ্যপাল অপরাধী, ঠিক আছে, রাজ্যপালকে বরখাস্ত করা যেতেই পারে, তার আগে তো সরকারটাই চলে যাবে। যারা একসঙ্গে বড় বড় সব শিলাখণ্ডতে নিজেদের নাম যুক্ত করলেন, যারা একসঙ্গে মঞ্চ শেয়ার করলেন, যারা আইএস অফিসার হিসেবে পুলিশ কমিশনার আইএস অফিসার বা ফেক আইএস একসঙ্গে ক্যাম্পের ফিতে কাটলেন, যারা একজন আরেকজনের প্রশংসা করলেন, তাহলে তো তাদের সরকারটা আগে চলে যাবে। কারোর বডিগার্ড, আমি যদি অপরাধ করি, তার জন্য আমার বডিগার্ড কোথা থেকে যুক্ত দায়ী হবে? প্লিজ অনুরোধ করবে একটু সংক্ষেপে বলবেন, উত্তর দিন দেবাংশু। না, আমার কথা হচ্ছে সায়ন্তনদা এতটা নিশ্চিত কি করে হচ্ছেন যে সেই দেহরক্ষীর মাধ্যমে কোনো তথ্য বা কোনো বস্তু পাচার বা তার সাথে সংযোগ রক্ষার কাজ চলতো না? এটা সায়ন্তনদা কি করে এতটা কনফার্ম হচ্ছেন সেটা আমি এখন অব্দি বুঝতে পারছি না। এখন সায়ন্তনদা তার বডিগার্ডকে দিয়ে যে কাজটা করাবেন, রাজ্যপাল বাবু এই দেবাঞ্জন বাবুও তার বডিগার্ডকে দিয়ে একই কাজ করাবেন, তার তো কোনো মানে নেই, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে ছবি নিয়ে প্রথম দিন থেকে যখন অভিযোগ করা হচ্ছিল, আপনি দেখুন এই প্রমাণ লোপাট কাকে বলে। আমাদের তরফ থেকে অভিযোগ করা হলো, তারপরেই দেখা গেল এই জৈন হাওয়ালা কাণ্ডের যে মূল অভিযুক্ত সে মারা গেল, তাকে সে কিভাবে মারা গেল তার কোনো কিছু নিয়ে রাজ্য, হ্যাঁ আমি ওটা নিয়েই বলছি, সবকিছুই কানেক্টেড, ইন্টার কানেক্টেড। রাজ্যপাল বাবু তার সাথে এই আজকে ছবিটা দেখা গেছে, বিজেপির নেতারাই প্রথম দিন থেকে বিভিন্ন ছবির ওপর ভিত্তি করে বিভিন্ন ডিবেটে অংশগ্রহণ করেছেন এবং বিভিন্ন বক্তব্য রেখেছেন। আমার বক্তব্য, রাজ্যপালের বাড়িতে যে ছবিটা দেখা যাচ্ছে সেখানে তার পরিবারের লোকজন। দেবাংশু, আমার দুটো ছোট প্রশ্ন আছে, আপনি একেবারে উত্তর দিন প্লিজ। আমার প্রথম প্রশ্ন, এতদিন যখনই বিজেপি এই দেবাঞ্জন কাণ্ডে ছবি নিয়ে আপনাদের বিধেছে, আপনারা বলেছেন এটা ফটোশপ, আপনাদের তাবর নেতারা বলেছেন এটা ফটোশপ, তাহলে কি এক্ষেত্রে ফটোশপ হওয়ার চান্স আছে বলে মনে করেন? প্রশ্ন নম্বর 1। এবং দ্বিতীয় হচ্ছে, এটা অনেক মানে আপনাদের সমালোচকরা বলছেন যেহেতু আপনাদের তাবর নেতাদের সঙ্গে দেখা গেছে দেবাঞ্জনকে, মরিয়া হয়ে আপনারা এক কুচি উঁকি মারছেন কোন দেহরক্ষী, সেই ছবিটাকে সামনে এনে কাউন্টার করার চেষ্টা করছেন। না, মরিয়া হয়ে গিয়ে তো করার কোনো ব্যাপার না, কারণ হচ্ছে ছবিটার অস্তিত্ব আছে বলেই তো দেখানো গেছে। রাজ্যপাল বাবু আপনার দুটো প্রশ্নের দুটো উত্তর। এক, জগদীপ ধনকর টুইট করে একবার বলে দিন, উনি তো টুইট হামেশাই করেন, যে ওই ছবিতে যাকে দেখানো যাচ্ছে তাকে কেটে এডিট করে বসানো, ওই ছবিতে তিনি বাস্তবে ছিলেনই না, 1 নম্বর কথা। এবং 2 নম্বর কথা যেটা আমি বলতে চাইছি আপনার প্রশ্নের উত্তরে, সেটা হচ্ছে আমাদের তো প্রমাণ করার কিছু নেই। আমরা প্রথম দিন থেকে ওরা ছবি নিয়ে আসছে সামনে, আমরা বলছি যে কয়েকটা ছবি শুধু ওরকম না, এরকম আরো কিছু ছবি রয়েছে। অর্থাৎ একজন প্রতারক, আইদার তিনি নিজে বা তার কাছের মানুষজন বিভিন্ন প্রতিষ্ঠিত মানুষদের সাথে কখনো না কখনো এক প্রেমে আসার চেষ্টা করেছেন। এবার প্রথমটার যদি কোনো কাহিনী স্বার্থ থেকে থাকে, তাহলে দ্বিতীয়টার কেন নেই? দ্বিতীয়টার যদি না থাকে তাহলে একই সঙ্গে সুখেন্দু শেখর অভিযোগ করেছেন ওই দেহরক্ষীর মাধ্যমেই বিভিন্ন খাম পৌঁছানো হতো প্রভাবশালীদের কাছে, রাজ্যপালের কাছে। দেখুন, আমি কলকাতা পুলিশে চাকরি করি না, অন্যরা যারা প্যানেলে বসে আছেন তারাও করেন না। কলকাতা পুলিশ খুব ভালো কাজ করছে, তৃণমূলের নেতা রাজ্য সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন, তাহলে বডিগার্ডকে তো গ্রেপ্তার করতো। যে দেহরক্ষী এত বড় খাম পৌঁছানোর কাজ করছে, সে তো এতদিন লালবাজারের তাকে গ্রেপ্তার করতো, এটা স্বাভাবিক নিয়ম। পুলিশ তো বলুক, আমরা তো বলার অধিকারী নই। হ্যাঁ দেবাংশু, এ কি করে যুক্ত থাকলো? তাহলে সায়ন্তনদা, আমরা এই ব্যাপারটা আজকে প্রশাসনের সামনে এনেছি, সাধারণ মানুষেরও সামনে এনেছি, প্রশাসনেরও সামনে এনেছি, আমরা দলের তরফ থেকে, দল আর সরকার প্রশাসনের উপর কি করে দেব? সুমন দা, আপনার কি মনে হচ্ছে? প্রশাসনের উপর নির্ভর করছে। দিয়েছেন সেটা হচ্ছে জৈন হাওয়ালা কাণ্ডে যেভাবে বিনীত নারায়ণ নাম সামনে এনেছেন, সেখানে রাজ্যপাল জগদীপ ধনকরের ইস্তফা দেওয়া ছাড়া কোনো উপায় নেই।
সায়ন্তন বাবু বিজেপির মধ্যে অন্যতম শিক্ষিত লোক, তিনি জানেন 2015 তেও 27 জানুয়ারি লালকৃষ্ণ আডবাণী, সুষমা স্বরাজ এবং বসুন্ধরা রাজে সিন্ধিয়ার বিরুদ্ধে যখন ললিত মোদীকে কেন্দ্র করে অভিযোগ তুলে উঠেছিল তখন কি বলেছিলেন? বলেছিলেন যে পাবলিক অফিসে থাকতে গেলে ট্রাস্ট এবং মরালিটি মোস্ট ইম্পর্টেন্ট ওয়ার্ড। তো জৈন হাওয়ালা কাণ্ডে সবচেয়ে বিখ্যাত অভিযুক্তের নাম ছিল লালকৃষ্ণ আডবাণী। বিনীত নারায়ণ এটা পরিষ্কার করে দিয়েছেন যে দিল্লি হাইকোর্টে 2013 রায়তে জগদীপ ধানকারকে ছাড় দেওয়ার কোনো বিষয় নেই। ফলে না, কিন্তু সুমনদা ঠিক, আমাদের সঙ্গে আইনজীবী আছেন, আমি তার কাছেও যাবো এই নিয়ে। কিন্তু এরকম ভাবে কি এটা দেখা উচিত, যেরকম অনেকে বলছেন দেবাঞ্জন কাণ্ডে খানিকটা ধাক্কা খেয়েছে এই রাজ্যের শাসক দল, তারা মরিয়া হয়ে পাল্টা দেওয়ার পথ খুঁজছেন, যার জন্য আজ শ্রমিক ভট্টাচার্য বলেছেন হাওয়ালা কেস যার কোনো স্মৃতিতেই নেই এখন মানুষের, সেরকম একটা কবর খুঁড়ে বের করে আনা, যার চার্জশিটে নাম পর্যন্ত নেই, আগেই সেই নাম যদি থেকেও থাকে, তর্কের খাতিরে ধরে নিচ্ছি ধানকারের নাম ছিল, সেটা আগেই সরিয়ে নেওয়া হয়, মুখ্যমন্ত্রী নিজে বলছেন। মানে এরকম একটা অতীত খুঁড়ে নিয়ে আসার মরিয়া, এটাতে শ্রমিক ভট্টাচার্যের কোনো কথা বলার এখতিয়ারই নেই। এখতিয়ার দুজনের আছে, বিনীত নারায়ণ যিনি সুপ্রিম কোর্টে এটা মামলা করেছেন আর লালকৃষ্ণ আডবাণী। যদি লালকৃষ্ণ আডবাণী নৈতিকভাবে বলে দেন যে জগদীপ ধানকারের নৈতিকভাবে থাকার অধিকার আছে, তাহলে আমরা শুনবো। শ্রমিক ভট্টাচার্য বা অন্য কারোর, আই রিপিট, যে বিষয়ে বলার কোনো অধিকারই নেই। ওদের দলের সর্বোচ্চ নেতা লালকৃষ্ণ আডবাণী। আইনি দিকটা আইনি দিকটা হচ্ছে খুব পরিষ্কার। দেখুন, আমি প্রথমত এই বিষয়টা বলবো যে রাজ্যপালের সঙ্গে যদি তার এই আমাদের দেবাঞ্জনের নিরাপত্তা রক্ষীকে দেখা যায়, তার ছবি থাকে, তাহলে সুখেন্দু শেখর রায়, তিনি শাসক দলের এমপি, তার উচিত এই মুহূর্তে পুলিশের কাছে বলা এবং তাকে গ্রেফতার করা, ওই দেহরক্ষীকে। সেটা না করে মিডিয়াতে কথা বলে খুব একটা লাভ নেই। সেটা মনে হয় যে মুখ্যমন্ত্রীকে একটুখানি মানে তৈলমর্দনের চেষ্টা ছাড়া আর কিছুই নয়। এরপরে যে কথাটা, সেটা আমি বলতে চাই যে রাজ্যপাল প্রসঙ্গে যে কথাটা হচ্ছে, বারবার করে বলা হচ্ছে যে জৈন হাওয়ালার যে বক্তব্যটা একটু আগে শুনছিলাম, আমার আগের বক্তা বলছিলেন মোরালিটির প্রশ্ন। এখন অনেক প্রশ্ন থাকে, সেটা মোরালি কারেক্ট কিন্তু লিগালি ইনকারেক্ট হতে পারে, আবার উল্টোটাও হতে পারে। এখন লিগালি পজিশনটা কি? পজিশনটা হচ্ছে রাজ্যপাল যতদিন পর্যন্ত তিনি আছেন রাজ্যপালের পদে, যতক্ষণ না তাকে বরখাস্ত করা হচ্ছে এবং তার জন্য যা সাংবিধানিক প্রসিজিওর আছে সেটা যতক্ষণ না ফলোড হচ্ছে, তার বিরুদ্ধে কোন রকম ভাবে সিভিল ক্রিমিনাল এই ধরনের কোনো প্রসিডিং করা যাবে না। খুব স্বাভাবিক কারণে এই জায়গাটাও খুব হাস্যকর হয়ে দাঁড়াবে যদি এই প্রশ্নটা এই রাজ্যপালকে বরখাস্ত করার কোনো প্রক্রিয়া শুরু না হওয়া পর্যন্ত যদি ওঠে। আমার মনে হয় সেই দিকে নজর রাখাটাই ভালো। যখন উঠবে তখন এই প্রশ্নটা করা অনেক বেশি সাংবিধানিক হবে। আমি যেটা নিয়ে বেশি করে কথা বলবার চেষ্টা করব সেটা হচ্ছে এই তদন্তে যদি এই দেহরক্ষীর কথা ওঠে এবং তার সঙ্গে সিরিয়াস কিছু অ্যালিগেশনস আসছে, বলা হচ্ছে ওনার মাধ্যমে খাম পাঠানো হয়েছে। আচ্ছা, এটা তো খুব সিরিয়াস অ্যালিগেশন। রাজ্যপালের অফিসকে ব্যবহার করা, রাজ্যপালের অফিসকে ব্যবহার করে অন্য কোনো ফায়দা লোটার চেষ্টা হতে পারে। তাহলে এই প্রসঙ্গে এই মুহূর্তে তো তদন্ত তৃণমূল কংগ্রেসের সরকার, তার নিয়ন্ত্রিত পুলিশ, পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী তিনি নিজে পুলিশ মন্ত্রী, তিনি এখনো নিশ্চয়ই। কিন্তু তার আগে ঠিক এক্স্যাক্টলি কি অভিযোগ হাওয়ালা নিয়ে মুখ্যমন্ত্রী অভিযোগ করেছিলেন, তারপরের দিন আমরা দেখলাম ডায়েরির পাতার ছবি দেখালেন তৃণমূল নেতারা। আজ আরো একবার সেই প্রসঙ্গ এলো এবং এখানে সুখেন্দু শেখর রায় বললেন যেদিন তারা প্রেস কনফারেন্স করে এই তথ্য সামনে আনলেন সেদিনই মূল অভিযুক্ত সেই সুরেন্দ্র জৈনের মৃত্যু হলো। এটা কি নেহাতি কাকতালীয়? প্রশ্ন তুলছেন সুখেন্দু শেখর। দেখাবো আজ কি অভিযোগ করলেন তারা। এই ভদ্রলোকের নাম কি? শ্রী সুরেন্দ্র জৈন। এই সেই সুরেন্দ্র জৈন যে জৈন ডায়েরির যিনি মাথা। গত পরশুদিন আমাদের সাংবাদিক সম্মেলন ফেসবুক অনলাইনের পরেই তিনি মারা গেলেন। দিল্লির সংবাদপত্রে প্রকাশিত সুরেন্দ্র জৈনের মৃত্যুতে পরিজনদের শোক জ্ঞাপন, আর সেই বিজ্ঞাপন হাতিয়ার করে আসরে তৃণমূল কংগ্রেস। হাওয়ালা কাণ্ডের অন্যতম অভিযুক্ত সুরেন্দ্র কুমার জৈনের দপ্তর এবং আত্মীয়দের বাড়িতে তল্লাশি সিবিআই তদন্তে উদ্ধার হয় দুটি ডায়েরি। সেই ডায়েরিতেই মেলে একাধিক প্রভাবশালীর নাম। 29শে জুন জৈন ডায়েরির পাতা তুলেই অভিযোগ শোনায় তৃণমূল কংগ্রেস। হাওয়ালা কাণ্ডের যে জৈন ডায়েরি,
সেই জয়েন্ট ডায়েরির একটি পাতা। সর্বশেষ নামটিতে রয়েছে ধানকার এবং তার নামের পাশে 5 বলে একটা অঙ্ক লেখা আছে। প্রথম বোমাটি ফাটিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর মঙ্গলবার তৃণমূল কংগ্রেসের বিস্ফোরক অভিযোগ। তৃণমূলের দাবি সেদিন রাতেই মৃত্যু সুরেন্দ্র জৈনের। 30 বছরের পুরনো হাওয়ালা কেলেঙ্কারি নিয়ে ফের সরগরম রাজনীতি। এটা কাকতালীয় নাকি প্যানিক অ্যাটাক, কোনোটাই আমরা জানি না, বলতে পারবো না। কিন্তু দেখা যাচ্ছে উনি মারা গেলেন আর আরেকজন নিশ্চুপ হয়ে গেলেন, সাইলেন্ট মোডে চলে গেলেন। এই দুটোর মধ্যে একটা কোথাও যেন কিছু সামান্য হলেও যোগ সাজস একটা আছে বলে আমার মনে হচ্ছে। একজন লেখক যিনি একটি বই লিখেছেন, বইটির নাম হচ্ছে ব্যাড মানি ব্যাড পলিটিক্স। আর এখানে দেখা যাচ্ছে 33 নম্বর সিরিয়ালে জগদীপ ধনকর ফর্মার মিনিস্টার, তার পাশে 5.25 জগদীপ ধনকর। Can you indicate which charge sheet? Where is governor's name? Your governor has not been charge sheeted. জমি কেলেঙ্কারিতে যুক্ত ছিলেন এবং সেটি আমাদের দলের সাংসদ মহুয়া মৈত্র টুইট করে ওনার কাছে পাঠিয়েছিলেন। সেই ব্যাপারেও রহস্যজনকভাবে রাজ্যপাল মহাশয় নীরব আছেন। আমরা আবারও দাবি করছি, এইরকম টেন্টেড গভর্নরকে আমাদের রাজ্যে রাখবেন না। দয়া করে অবিলম্বে ওকে বরখাস্ত করুন, নইলে রাষ্ট্রপতির দৃষ্টি আকর্ষণ আমরা করব এবং সংসদে, লোকসভা এবং রাজ্যসভাতে যে নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী রাজ্যপালকে নিয়ে যে ধরনের আলোচনা করার অবকাশ আছে আমরা সেই সংসদীয় ব্যবস্থাও আমরা গ্রহণ করব। পশ্চিমবঙ্গের মানুষকে বা দেশের মানুষকে এতটা অযোগ্য মূর্খ মনে করার কোনো কারণ নেই। মানুষ এগুলো বুঝছেন। তৃণমূল কংগ্রেস দৃষ্টি ঘুরিয়ে দেওয়ার জন্য তারা এই সমস্ত কার্যকলাপ চালিয়ে যাচ্ছে। বলার পর এবার জমি, একের পর এক অভিযোগে রাজ্যপালকে বিঁধছে রাজ্যের শাসক দল। তীব্র হচ্ছে সংঘাত। নিউজ 18 বাংলা। আমি খুব দ্রুত পলিটিক্যাল অ্যানালিস্ট দেবাশিস তার কাছে আসি। দেবাশিস, আপনি কি এটাকে কোথাও একটা ব্যক্তি আক্রমণের প্রতিযোগিতা দেখতে পাচ্ছেন এখানে? আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে একটা ইগো লড়াই। নির্বাচনের আগে থেকে যেটা রাজ্য সরকারের সাথে রাজ্যপালের সংঘাত, সেটা বিধানসভা নির্বাচনের উত্তর পর্বে আমরা দেখতে পাচ্ছি ক্রমাগত চলছে এবং বিভিন্ন ইস্যুতে রাজ্যপাল এবং রাজ্য সরকারের মধ্যে যে সংঘাত, সেটা সাংবিধানিক যে স্বাধীনতা সেটা পেরিয়ে যাচ্ছে এবং রাজ্যপাল সাংবিধানিক একটা পোস্ট, রাজ্যপাল পোস্ট, সেই পদের উপর মর্যাদা হানি ঘটছে, সেটা রাজ্যপালের ব্যক্তিগত কারণে হোক বা রাজনৈতিক সংঘাতের কারণে হোক। এখন এটার পিছনে কিন্তু একটা গভীর কারণ নিহিত। অর্থাৎ রাজ্যপাল আমরা জানি কেন্দ্রীয় সরকারের একজন প্রতিনিধি হিসেবে কাজ করে। যতই তিনি এই পদটি অ্যাপলিটিক্যাল হোক না কেন, তিনি কেন্দ্রীয় সরকারের প্রতিনিয়ত রাজ্যের আইন শাসন ব্যবস্থা অন্যান্য বিভিন্ন ইস্যু নিয়ে মানে অবগত করেন। বারবার নেগেটিভ রিপোর্ট দিয়েছেন তার জন্য হাওলা কেলেঙ্কারি এবং এই দেবাঞ্জন ইস্যু, এগুলো হচ্ছে লঘু ইস্যু, কিন্তু মূল সমস্যাটা হচ্ছে এই রাজ্যপালের অস্তিত্ব নিয়ে, তার ব্যক্তিত্ব নিয়ে, তার কর্মকাণ্ড নিয়ে, তার স্টেটমেন্ট নিয়ে। রাজ্যপালের তো এত স্টেটমেন্ট দেবেন কেন? তার ভাবমূর্তি হবে একটা গম্ভীর সাংবিধানিক, অল্প কথা বলবেন। কিন্তু এটা তো এখতিয়ার বহির্ভূত নয়। তিনি বলতে ব্যক্তিত্ব এক একজনের এক এক রকম। এখতিয়ার বহির্ভূত আমি বলছি না। তার যে কর্মকাণ্ড, সেখানে তিনি অনেকটা সংবিধানের বাইরে গিয়ে অনেকটা রাজনৈতিক অ্যাক্টিভিটিস করছেন। কতটা সংবিধানের বাইরে যাচ্ছেন সব্যসাচী থেকে আমরা জানবো। আমরা আসবো দেবাশিসটা। জনতার মনে কি প্রশ্ন উঠছে? জনতাও কিন্তু প্রশ্ন করছেন, যেরকম অভিযোগ শাসক দলের অন্দর থেকে আসছে, জনতা ভাবছে। দেখুন, মাসুম বিল্লাহ প্রশ্ন করছেন, রাজ্যপালের বক্তব্য বিজেপির বক্তব্যের সঙ্গে মিলে যাচ্ছে, উনি কি বিজেপির প্রচারক? শান্তন প্লিজ, জনতার প্রশ্ন। দেখুন, জনতা একজন তো নয়, জনতা হাজার হাজার মানুষ। আমি 2 মিনিট 2.5 মিনিট একটু সময় চাইবো, কারণ যেহেতু জৈন হাওয়ালা, আমার মনে হয় দর্শকরা জৈন হাওয়ালা কেসটা পুরোটা অনেকেই হয়তো জানেন না বা এখনো স্মৃতিতে নেই। আমরা কিন্তু লাগাতার দেখাচ্ছি, না আপনারা দেখাচ্ছেন, কিন্তু আমি বাস্তব যেটা ইতিহাস, যেটা ঘটনা, এটা 88 থেকে 91 সালের মধ্যেকার জৈনের ডায়েরি থেকে বেশ কয়েকজন নেতার নামে পাশে অ্যামাউন্ট বসানো থাকে। তাতে বিজেপির 4 জন নেতা, কংগ্রেসের বেশ কিছু নেতার নামে সিবিআই পরবর্তী সময় যখন পিভি নরসিংহ রাও ভারতের প্রধানমন্ত্রী তখন চার্জশিট দেন। বিজেপির নেতাদের মধ্যে কে ছিলেন?
প্রাক্তন উপপ্রধানমন্ত্রী শ্রী লালকৃষ্ণ আদবানি, তখন পার্টি প্রেসিডেন্ট ছিলেন আমাদের দলের, তৎকালীন দিল্লির মুখ্যমন্ত্রী শ্রী মদনলাল খুরানা, তৎকালীন বিজেপি নেতা, পরবর্তীকালে কেন্দ্রের অর্থমন্ত্রী, আজকের দিনে তৃণমূলের নেতা শ্রী যশবন্ত সিনহা। ডায়েরির পাতা ধরে এই চার্জশিট দেওয়া হয়। 2রা মার্চ 1998 সুপ্রিম কোর্টের মহামান্য বিচারপতি, ডেটটা বলছি 2রা মার্চ 1998, সুপ্রিম কোর্টের মহামান্য বিচারপতি জাস্টিস মুখার্জি, জাস্টিস কুরদাকার আর জাস্টিস থমাস, তারা বলেন মেয়র ডায়েরিতে কোনো কিছু লেখার ভিত্তিতে কাউকে অভিযুক্ত প্রমাণ করা যায় না। কারোর বিরুদ্ধে চার্জশিট দিলে সেটা কোর্ট এভিডেন্স হিসেবে গ্রহণ করতে পারে না। যে কেসটার অস্তিত্বই নেই আজকের দিনে, যাদের বিরুদ্ধে চার্জশিট দিয়েছিল সিবিআই প্রধানমন্ত্রী নরসিংহ রাওয়ের আমলে, তাদেরকেই খারিজ করে দিয়েছে, আর এনার নাম তো চার্জশিটে নেই। আরো একটা প্রশ্ন অপেক্ষা করছে আপনার জন্য। প্রশ্ন করছেন জনতা। নূর আলম, রাজ্যপালকে কিছু বললে রাজ্যের শাসক দল বিজেপির গায়ে লাগে কেন? শান্তন প্লিজ। দেখুন, নূর আলম বলছেন না, কে বলছেন? জনতা। এটা হচ্ছে তৃণমূলের জনতা, যারা তৃণমূলের। কি মুশকিল শান্তন, আপনি যদি আপনাদের বিরুদ্ধে যা কিছু হচ্ছে সবই তৃণমূল ধরে নেন, কমিউনিটি সেকশনে প্রকাশ্যে প্রশ্ন দেখতে পাবেন, আপনি এক্ষুনি খুলে চেক করুন। একে বলে উল্টা চোর কোতোয়াল কোটাকে। রাজ্যপাল সত্যি কথা বলে, বিজেপিও সত্যি কথা দেখায়, তার জন্য মিলে যাচ্ছে। রাজ্যপাল সত্যি কথা বলছেন, মানে সত্যের ধ্বজাধারী বিজেপি এবং রাজ্যপাল। হ্যাঁ, দেবাংশু উত্তর দিন। সব্যসাচী হাসছেন, হাসবো। আমি বলছি দেশের রাষ্ট্রপতিও তো মাঝে মাঝে এরকম সত্যি কথা বলতে পারেন, ত্রিপুরার রাজ্যপালও তো মাঝে মাঝে এরকম সত্যি কথা বলতে পারেন। তথাগত বাবু যখন ত্রিপুরার রাজ্যপাল ছিলেন, তিনি এরকম সত্যি কথা না বলে তো বাংলা রাজনীতিতে না গলিয়ে পড়ে থাকতেন। এটা সায়ন্তন বাবু ভালো করে জানেন। আর আমাদের প্রশ্নটা হচ্ছে যে অভিযোগটা উঠেছে যে টাকার ব্যাপারটা, তার নামটা, আমাদের বক্তব্য খুব সহজ। ওই সময় একটা সহজভাবে দেখুন না, ধনকর পদবীর মানে উচ্চ প্রতিষ্ঠিত রাজনৈতিক ব্যক্তিত্বের মধ্যে খুব ভালো করে জানেন, 2-2 4 কোর্টে হয় না, প্রমাণ করতে হয়। না, এটা রাজনীতির ইস্যু হতে পারে। না, 2-2 4ও যেমন হয় না, আবার 2-2 22ও তো হয় না। আমাদের বক্তব্যটা তো খুব সহজ জায়গায় থাকছে। আমাদের বক্তব্যটা রাজ্যপাল মহাশয় যার বিরুদ্ধে এতগুলো অভিযোগ, আপনি বলুন এই অভিযোগটা শুধু নয়, মহুয়া মৈত্র যখন জমি কেলেঙ্কারির অভিযোগ করলো, যখন স্বজন পোষণের অভিযোগ করলো, রাজ্যপাল কিন্তু কোনো কংক্রিট অভিযোগটা খণ্ডন করতে পারলেন না, বরং তারপর থেকে পুরো চুপ করে গেলেন। ফলে কেন দীর্ঘ প্রেস কনফারেন্স তো দেখছি আমরা। দেবাংশু, আপনার জন্য প্রশ্ন আছে, জনতার প্রশ্ন। বিন্দু প্রশ্ন করেছেন, রাজ্যপালকে জড়াচ্ছে তৃণমূল ঠিকই, কিন্তু নিজেদের দলের দায় কি এড়াতে পারে দেবাঞ্জন কাণ্ডে? হ্যাঁ, একদম ঠিক। এবং এটাকে আমরা কখনোই বলবো না বিজেপির জনতা, বাংলার জনতা যারা আমাদের শাসক করেছে, আমরা তাদের উত্তর দেবো। হ্যাঁ, না, তাই তো তৃণমূল কংগ্রেস নয়, মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং বলেছেন পৌরসভা থেকে শুরু করে প্রশাসন কেউ তার দায় এড়াতে পারে না। এটা কে বলছেন? রাজ্যের মুখ্যমন্ত্রী। ফলে ডিফেন্ড করার কোনো প্রশ্ন উঠছে না। অভিযোগ প্রশাসনের সামনে এনেছিলেন তৃণমূলের একজন কাউন্সিলর, তৃণমূলের একজন সাংসদ। ব্যবস্থা নিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে প্রশাসন, সিট গঠন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, সন্ত্রাসবাদীর সাথে তুলনা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবং তদন্তে বেরিয়ে একের পর এক ঘটনা যে আপনারা রোজ ব্রেকিং নিউজ করছেন সেটাও সামনে আনছে সেই মমতা বন্দ্যোপাধ্যায় গঠিত এসআইটি। ফলে তদন্তের পথে চলছে। আমি দুটো জিনিস বলবো পিউ। প্রথম কথা হচ্ছে, সব্যসাচী বাবু আইনজীবী হিসেবে যেটা বললেন সেখানে একটা টেকনিক্যাল ফ্ল আছে। রাজ্যপালের বিরুদ্ধে অবশ্যই এফআইআর করা যায়। 2009 সালে নারায়ণ দত্ত তিওয়ারি, কংগ্রেসের নেতা, অন্ধ্রপ্রদেশের রাজ্যপাল ছিলেন, তার বিরুদ্ধে রাজভবনে বসে একজন মহিলাকে নিগ্রহ করার অভিযোগ ওঠে, তাই নিয়ে থানায় এফআইআর হয়, নারায়ণ দত্ত তিওয়ারিকে পদত্যাগ করতে হয়। আমি এফআইআর এর কথা বলিনি, আমি প্রসিডিং এর কথা বলি। হ্যাঁ, ফলে রাজ্যপাল থাকা অবস্থাতেও রাজ্যের মধ্যে তফাৎ আছে। রাজ্যপাল থাকা অবস্থাতেও তার বিরুদ্ধে পুলিশে অভিযোগ হতে পারে, সেটা মামলা হয়নি। সুখেন্দু বাবু না করতে পারেন, XYZ যে কেউ করতে পারে। আপনি আইনজীবী হিসেবে যেটা বলেছেন সেটা টেকনিক্যালি ভুল। ভারতবর্ষের সংবিধান আমিও একটু পড়েছি। আপনি যদি চান আমি সংবিধানের সম্পূর্ণ একদম অনুচ্ছেদ পড়ে আপনাকে বোঝাতে পারি। দেবাশিস বাবু যেটা বলেছেন সেটা খুব ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে রাজ্যপাল বারবার নিজের এখতিয়ার ভঙ্গ করছেন বলে এই বিতর্কটা উঠছে।
রাজ্যপাল যে এখতিয়ার ভঙ্গ করছেন সেটা আবার বিজেপির ডকুমেন্ট দেখতে পারেন, যার কথা এতক্ষণ সায়ন্তন বাবু বলছিলেন বিজেপির সর্বোচ্চ নেতা লালকৃষ্ণ আডবাণী সরকারিয়া কমিশনের কাছে গিয়ে কি বলেছিলেন সেটা একবার দেখে নেওয়া যেতে পারে, তাহলেই বোঝা যাবে যে কি বলেছিলেন। ওনারা পরিষ্কার বলেছিলেন যে রাজ্যপাল নিয়োগ করতে হবে রাজ্য বিধানসভার মনোনয়ন করা প্রার্থীদের মধ্যে থেকে, ফলে বিজেপি সেটা ভাঙছে। আজকে কেন্দ্রীয় সরকারে যেটা বিজেপি কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ তুলতো, আজকে বিজেপি সেই কাজটা নিজে করছে। কিন্তু রাজ্যপাল হিসাবে তিনি নিযুক্ত, ফলে তার নিয়োগ নিয়ে এখন নতুন করে বিতর্ক উঠতেই পারে, কিন্তু তিনি অলরেডি অ্যাক্টিং গভর্নর। এবং এই যে এত বিতর্ক, এত দোষারোপ, এত তথ্য প্রমাণ সামনে আনার চেষ্টা, সেটা কখন? ঠিক যখন আগামীকাল, আজ 1 তারিখ, আগামীকাল বিধানসভার এই নতুন বিধানসভার প্রথম অধিবেশন, বাজেট অধিবেশন যা শুরু হবে রাজ্যপাল জগদীপ ধনখড়ের ভাষণ দিয়ে। যে ভাষণ রাজ্য লিখে দেবে এটাই রীতি, সেটাই পড়বেন রাজ্যপাল। সে ভাষণ পছন্দ হয়নি রাজ্যপালের, তিনি কি পুরোটা পড়বেন? দেখা যাক। मुझे विधानसभा में पढ़ना है। उस एड्रेस का मैंने अध्ययन किया कि इसमें कुछ बातें ऐसी कही गई हैं जो सामान्य आदमी के गले नहीं उतर सकती। শুক্রবার বিধানসভার বাজেট অধিবেশনের শুরুতেই রাজ্যপালের ভাষণ। প্রচলিত রীতি, রাজ্য সরকারের তৈরি করে দেওয়া ভাষণই পাঠ করেন রাজ্যপাল। কিন্তু এবার কি হবে এ নিয়ে নানা মহলে জল্পনা, কারণ সরকারের তৈরি ভাষণের খসড়ায় ইতিমধ্যে আপত্তি জানিয়েছেন রাজ্যপাল, কিন্তু তাতে ভাষণে বদল হয়নি। সূত্রের খবর, বয়ানে বদল না করেই তা ফের পাঠিয়ে দেওয়া হয়েছে রাজ্যপালের কাছে। এই অবস্থায় কি করবেন রাজ্যপাল? কি কি পথ খোলা রয়েছে তার সামনে? বিশেষজ্ঞরা বলছেন এ বিষয়ে কোনো সাংবিধানিক বাধ্যবাধকতা নেই। রাজ্যের তৈরি করা ভাষণ হুবহু পড়তে পারেন রাজ্যপাল। ভাষণের কিছু অংশ বদল করতে পারেন, আবার কিছু অংশ বাদও দিতে পারেন। উনি মনে করছেন যে ভুল তথ্য দেয়া আছে, আমি তর্কের খাতিরে বলছি ভুল তথ্য, তখন হয়তো উনি সেটাকে নাও বলতে পারেন। অতীতও ঘটেছে সেখানে। যেহেতু কোনো বাধ্যবাধকতা নেই যে গভর্নরকে ওটা ফলো করতেই হবে, হয়তো গভর্নর সেটাকে হয়তো কিছু অ্যাডিশনাল অল্টারেশন করতে পারেন, বেসিক স্ট্রাকচারটাকে ঠিক রেখে। আগেই গত বছরের ভাষণের কথা তুলে ধরে সরব হয়েছেন রাজ্যপাল। এবারের সংঘাত আবহে জল্পনা আরো উস্কে দিয়েছে স্পিকারকে লেখা ধনখড়ের পত্রাঘাত। তিনি লেখেন, অধ্যক্ষ বলছেন বিধানসভার কাজে নাক গলাচ্ছি। অধ্যক্ষের এই মন্তব্যে ক্রুদ্ধ নই, ব্যথিত। অধ্যক্ষের বক্তব্য অবাস্তব ও অসত্য। অধ্যক্ষের পদের পক্ষে বেমানান মন্তব্য। অধ্যক্ষের বিভিন্ন পদক্ষেপে রাজ্যপাল পদের মর্যাদাহীন হয়েছে। আগে থেকে জানিয়ে বিধানসভায় গিয়ে আমি দরজা বন্ধ পেয়েছি। পরের দিন আপনি উপস্থিত ছিলেন না। সংবিধানের 176 ধারা অনুযায়ী রাজ্যপালের ভাষণ সংবাদ মাধ্যমে না দেখানো জরুরি অবস্থার শামিল। যদিও মুখ্যমন্ত্রী, অর্থমন্ত্রীর ভাষণ সম্প্রচার হয়েছে। শেষমেশ এবার কি হবে সেদিকে অনেকেরই নজর। এরই মধ্যে বৃহস্পতিবার রাজভবনে যান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, বৈঠক করেন রাজ্যপালের সঙ্গে। সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা। দেবাংশুর কাছে আসি। এই যে রাজ্যপালের ভাষণ যা লিখে দেওয়া হয়েছে পছন্দ হয়নি বলেই সম্প্রচার বন্ধ করে দেওয়া হলো, জানিয়ে কড়া চিঠি দিলেন তিনি অধ্যক্ষকে। না, রাজ্যপালের পছন্দ হতো যদি ওতে লেখা থাকতো ধরুন গরুর দুধে সোনা পাওয়া যায় আমাদের রাজ্যের সেটা আবিষ্কার, বা গণেশের প্লাস্টিক সার্জারি হয়েছিল, আকাশে মেঘ ছিল তো তখন প্লেন ছোটানো হয়েছিল, এই সমস্ত বললে ওনার ভালো লাগতো। কিন্তু উন্নয়নের কথা বললে, কন্যাশ্রীর কথা বললে, স্বাস্থ্যসাথীর কথা বললে ওনার সেটা আপত্তি থাকবে, এটাই খুব স্বাভাবিক ব্যাপার। আমি জানি না উনি কি করবেন, বা আইনজ্ঞরা যারা আছেন তারা তো বললেন নাকি এরকম কি করা যায় না করা যায় তাই নিয়ে অনেক মতামত রয়েছে। তবে একটা কথা বলি, রাজ্যপাল বাবু এরকম কাজ যত করছেন, যত রাজ্য সরকারের বিরুদ্ধে এই খড়গ নিয়ে ছুটে বেড়ানোর মতো কাজবাজ করছেন, আমি বলছি উনি 2019 থেকে আসার পর থেকে এই কাজটা করছেন। এবং তিনি আসার আগে তৃণমূল কংগ্রেসের রাজ্যে 43% ভোট ছিল, এবং তিনি 2 বছর পারফরমেন্স করার পর তৃণমূল কংগ্রেসের ভোটটা কিন্তু 48%। রাজ্যপালের পারফরমেন্সের উপর ভোট নির্ভর করে নাকি? না না, আমি তো বলছি অনেকগুলো কম্পোনেন্টের উপর নির্ভর করে, তার মধ্যে রাজ্যপালও বটে। কারণ বাংলার মানুষ বুঝতে পারছে একজন মহিলা ক্রমাগত বাংলার জন্য পরিশ্রম করে যাওয়ার চেষ্টা করছেন, রাজনৈতিক দিক থেকে আক্রমণ তো বটেই। সাংবিধানিক প্রধান এমন একজনকে বসানো হলো যিনি ক্রমাগত রাজ্য সরকারের কাজে নাক গলাচ্ছেন, বিধানসভার কাজে নাক গলাচ্ছেন, রাজ্যের প্রশাসনিক কাজে নাক গলাচ্ছেন। তিনি তো সাংবিধানিক প্রধান রাজ্য সরকারের। সুকান্ত শেখর রায় তো একটু আগে প্রেস কনফারেন্স করে বললেন এর থেকে বড় মাথা কি হতে পারে?
না 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 তিনি মাথা একদম গলাবেন, ঠিক তো। সেটাই তো স্বাভাবিক। না 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 না, ঠিক কথা, উনি সাংবিধানিক প্রধান, এটাতে তো কোনো অসত্য কথা নেই, কিন্তু আপনি আমাকে বলুন না, উত্তরপ্রদেশের কটা রিজিওনাল মিডিয়াকে উত্তরপ্রদেশের রাজ্যপালকে নিয়ে কথা বলতে হয়? ত্রিপুরার যখন রাজ্যপাল ছিলেন তথাগত রায়, তার কটা মন্তব্য নিয়ে ত্রিপুরা নিউজ চ্যানেলে আলোচনা হয়েছে। আমার তো বক্তব্য এক এক রাজ্যে এক এক রকম, বিজেপি শাসিত হলে একরকম, বিজেপি শাসিত না হলে আর এক রকম, বহুদিনের অভিযোগ তৃণমূলের। না, পশ্চিমবঙ্গের মতো অবস্থা কোথাও নেই তো। 5টা রাজ্যে ভোট, 4টে রাজ্যে ভোট হলো, কোথাও বিজেপি জিতলো, কোথাও বিজেপি হারলো। আসামে বিজেপি জিতেছে, বিরোধী দলের কারোর বাড়ি ভাঙা হয়নি, 1000 নারীর ওপর অত্যাচার হয়নি, 45 জন খুন হয়নি, 1 লক্ষ মানুষ আক্রান্ত হয়নি। বেরোতে দিচ্ছেন না আরে সায়ন্তনদা। বলতে দিতে হবে তো ভাই, যখন বলেছো আমি বলিনি। এই ফ্যাসিস্ট মনোপ্রবৃত্তিটা ছাড়ো। 40 জন খুন হয়নি, 40,000 মানুষ ঘরছাড়া হয়নি। কেরালাতে বিজেপি হেরে গেছে, একজন বিধায়কও বিধানসভায় ঢোকেনি, সিপিএম এর সরকার হয়েছে, কোনো বিজেপি কর্মী, কংগ্রেসের কর্মী কেউ ঘরছাড়া হয়নি। অন্ধ্রপ্রদেশ, পন্ডিচেরি, তামিলনাড়ু নির্বাচন হয়েছে, কেউ আক্রান্ত হয়নি, কেউ আহত হয়নি। পশ্চিমবঙ্গের স্থিতিটাই আলাদা, তার জন্য পশ্চিমবঙ্গের রাজ্যপালকেও আলাদা ভূমিকা পালন করতে হবে, এটাই নিয়ম। জসমিন দেশের জদাচার। দেবাংশু, না, আমার বক্তব্যটা খুব সহজ। আমার বক্তব্যটা হচ্ছে, উনি যে বিভিন্ন কেরালার উদাহরণ দিলেন, কেরালার ওনাদের যিনি রাজ্য সভাপতি রয়েছেন, তিনি ভোটের পর থেকেই বিভিন্ন অভিযোগ করছেন, এবং সায়ন্তন বাবুর এই কথাটা যদি কেরালার শোনেন, ওই কেরালার যিনি সভাপতি উনি নরেন্দ্র মোদীকে অভিযোগ করবেন, সায়ন্তন বসুকে নিয়ে, সব বলবেন না। আর আসামের যে কথাটা বলছেন, আপনারা তো আসামে যা হচ্ছে, কংগ্রেসের নেতা বাদ দিন, ওখানে তো আপনারা 20 লাখের উপরে বাঙালি। না না দেবাংশু, এটাও তো মানুষকে বোঝাতে হবে, কেরালাও একটা অবিজেপি শাসিত রাজ্য, সেখান থেকে পোস্ট পোল ভায়োলেন্সের ভুরি ভুরি অভিযোগ আসছে বাংলা থেকে। তাহলে কি বিজেপি বাংলা নিয়ে যদি বলে থাকে, তাহলে কেরল নিয়েও তো বলতে পারে। আপনাকে এটা বুঝতে হবে, কেরালায় বিজেপি কোনো কন্টেন্ডারই তো ছিল না, কেরালাতে ফাইট ছিল কংগ্রেস বনাম আপনার বামফ্রন্টের মধ্যে। ফলে বিজেপির ওখানে অভিযোগ করা না করার উপরে তাদের রাজনৈতিক প্রফিট নির্ভর করছে না। আর কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নকে বিজেপি 2024-এর জন্য থ্রেট মনে করছে না, মনে করছে মমতা ব্যানার্জিকে। তাই বাংলায় ভোটের পর এরকম হয়, একটা ছবি তৈরি করে যদি 2024-এ গোটা দেশের বিজেপির নেতারা সভা করে করে বলতে পারেন, দেখো এই মহিলাকে বিরোধীরা ফেস করেছে, যদি ইনি জেতে তাহলে রাজ্যে এরকম হয়েছে, দেশে এরকম হবে, এটা যেন বলার জায়গা থাকে। তাই আগে ভাগে 21-এর ভোটের রেজাল্টের পর থেকে একটা চিত্রনাট্য সাজানো হচ্ছে, যে চিত্রনাট্যের একজন দেবাংশু বলছে, দেবাংশুর দল বলছে, রাজ্যপাল আসলে রাজনৈতিক প্রতিনিধি, বিজেপির প্রতিনিধি হয়ে কাজ করছেন, এবং তিনি এখতিয়ারের বাইরে গিয়ে কাজ করছেন। এখতিয়ার মানে সংবিধানে যতটুকু এখতিয়ার বর্ণিত তার বাইরে। সংবিধানে কতটা এখতিয়ার রাজ্যপালের, কতটা এখতিয়ার রাজ্যের, আসুন একবার দেখি। রাজ্য সরকার বনাম রাজ্যপাল, একদিকে রাজ্যের সাংবিধানিক প্রধান, অন্যদিকে জনগণের ভোটে জিতে আসা সরকার। কার ক্ষমতা বেশি, কার এখতিয়ার কতটা, কি বলছে দেশের সংবিধান? সংবিধানের 163 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী মুখ্যমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রী পরিষদের পরামর্শ অনুযায়ী রাজ্যপাল পদক্ষেপ করবেন। কোনো বিষয়ে বিরোধ হলে রাজ্যপাল বিশেষ ক্ষমতা প্রয়োগ করতে পারেন। সেক্ষেত্রে রাজ্যপালের সিদ্ধান্তই চূড়ান্ত, সেই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলা যায় না। তৃণমূলের দাবি, রাজ্যপাল জগদীপ ধনখড় তার সাংবিধানিক এখতিয়ারের বাইরে বেরিয়ে কাজ করছেন। তাদের হাতিয়ার 4.5 দশক আগের সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়। 1973 সালের 7 জন বিচারপতি সাংবিধানিক বেঞ্চ সুপ্রিম কোর্ট বলছেন, শমশের সিং বনাম স্টেট অফ পাঞ্জাবের মামলায়, কেন্দ্র দ্বারা নির্বাচিত কোনো সাংবিধানিক কর্মকর্তা যদি মন্ত্রীদের বিরুদ্ধে নথিপত্র তৈরি করেন অথবা তাঁর বা তাঁদের বিরুদ্ধে রিপোর্ট পাঠান অথবা মন্ত্রিসভা অনুমোদিত কোনো সরকারি নীতির প্রকাশ্য বিরোধিতা করেন কিংবা সরাসরিভাবে প্রশাসনে হস্তক্ষেপ করেন, তবে এটি সংসদীয় ব্যবস্থার বিপরীত ধর্মী বলে গণ্য করা হবে। শমশের সিং বনাম পাঞ্জাব সরকার মামলায় রায় দেয় 7 বিচারপতির সাংবিধানিক বেঞ্চ। ঐতিহাসিক সেই রায়ে বলা হয়, রাজ্যপাল কোনোভাবেই সরকারের প্রতিপক্ষ নন, মন্ত্রীদের পরামর্শ মেনেই রাজ্যপালকে চলতে হবে। রাজ্যপালের যে বিশেষ ক্ষমতা তা সংকীর্ণ এবং পিচ্ছিল। সংবিধান বিশেষ ক্ষমতা দিলেও রাজ্যপাল চাইলে তা প্রয়োগ করতে পারেন না। রাজ্যপালের পদক্ষেপের রিমোট কন্ট্রোল থাকে কেন্দ্রীয় সরকারের হাতে। রাজ্যপালের পদক্ষেপ নিয়ে প্রয়োজনে কেন্দ্রীয় সরকারকে সংসদে জবাবদিহি করতে হবে। মন্ত্রীদের না জানিয়ে কেন্দ্রের কাছে রাজ্যপালের রিপোর্ট পাঠানো সন্দেহের ঊর্ধ্বে নয়। মন্ত্রীদের বিরুদ্ধে রিপোর্ট পাঠানো, সরকারের নীতির প্রকাশ্যে সমালোচনা, প্রশাসনিক কাজে সরাসরি নাক গলানো, এসবই অসাংবিধানিক, সংসদীয় গণতন্ত্র এবং যুক্তরাষ্ট্রীয় কাঠামোর পরিপন্থী। সবেতেই একটা লক্ষণ রেখা আছে, এখানে একটা গ্রে এরিয়া আছে। 7 জাজেস বেঞ্চের যে কনস্টিটিউশন বেঞ্চের যে
রায়টা ওরা দিয়েছিলেন, একটা গাইডেন্স দিয়েছেন। আমার মনে হয় প্রত্যেকেরই সরকার এবং গভর্নরের সেই গাইডেন্স অনুযায়ী চলা উচিত। প্রথা বা কনভেনশন বলে একটা ব্যাপারও আছে, এবং যেখানে রাজ্যপালকে পরামর্শ দেওয়ার জন্য, তাকে সাহায্য করার জন্য একটা মন্ত্রিসভা থাকবে বলে সংবিধানে নির্দিষ্ট করে বলে দেওয়া হয়েছে, সেখানে রাজ্যপাল মন্ত্রিসভার পরামর্শের বাইরে গিয়ে তার নিজের মতো কাজ করবেন, তিনি এমন কোনো স্বয়ম্ভূ নন। তৃণমূলের যে সমস্ত এই যে দুর্নীতি বেরোচ্ছে, অপশাসনের সমস্ত কুকীর্তি বেরোচ্ছে, এটা বিরোধীরা বলতে পারছে না, বিরোধীরা মেরে জেলে ঢুকিয়ে দিচ্ছে, কেস দিচ্ছে আমাদেরকে। গভর্নর যখন বলতে বাধ্য হয়েছেন এটা, তখন তারা তার উত্তর দিতে পারছে না, তাকে ব্যক্তিগত আক্রমণ করছে, তাড়াবার চেষ্টা করছে। এখন গভর্নর হাটাও একটাই স্লোগান টিএমসির। রাজ্যপাল যদিও শুরু থেকেই দাবি করেছেন তিনি কখনোই সাংবিধানিক লক্ষণরেখা অতিক্রম করেননি, তাতে অবশ্য সংঘাত থামেনি। নিউজ 18 বাংলা। তবে রাজ্য এবং রাজ্যপাল সংঘাত, আমরা যে স্পিচ নিয়ে কথা বলছিলাম অর্থাৎ ভাষণ, তাই নিয়ে সংঘাত বা অন্যান্য বিষয়ে সংঘাত কিন্তু শুধুমাত্র এই রাজ্যে নয়, এটা রাজ্যের বাইরেও দেখা গিয়েছে। তার একটা ছোট ইতিহাস এখন আপনাদের সামনে। There was blackout of governor address. রাজ্য সরকার ভাষণ তৈরি করেছেন, কিন্তু রাজ্যপাল পুরোটা পড়েননি, কিছু অংশ বাদ দিয়েছেন। এমন ঘটনা এই রাজ্যেই আগে ঘটেছে। নারায়ণন তখন বোধ হয় গভর্নর ছিলেন, তৃণমূল কংগ্রেস সরকার গঠন করলো, তখন তিনি ছিলেন। যা বলা ছিল সেখানে কিন্তু উনি পরিষ্কার না বলে মডিফাই করেন। অনেকেই মনে করিয়ে দিচ্ছেন রাজ্যপাল ধরমবীরের কথা। 5ই মার্চ 1969 যুক্তফ্রন্ট সরকার, মুখ্যমন্ত্রী অজয় মুখোপাধ্যায়। তৎকালীন রাজ্যপাল ধরমবীর জানিয়ে দেন ভাষণের পুরো অংশ তিনি পড়তে রাজি নন। কোন কোন অংশ পড়তে আপত্তি তাও জানান রাজ্যপাল। পরের দিন ভাষণ, মন্ত্রিসভা রচিত ভাষণের 2টি প্যারা বাদ দিয়ে পড়েন রাজ্যপাল। 8এর দশকে ক্ষমতায় বামফ্রন্ট সরকার, রাজ্যপাল অনন্ত প্রসাদ শর্মা, তিনিও রাজ্য সরকারের তৈরি ভাষণের কিছু অংশ বাদ দেন। অন্য রাজ্যেও এমন ঘটনা ঘটেছে। 2017 সাল, ত্রিপুরার রাজ্যপাল তখন তথাগত রায়, ভাষণের কিছু অংশ তিনি বাদ দেন। 2018 সালে বয়ানের কিছু অংশ বাদ দেন কেরলের তৎকালীন রাজ্যপাল শ্রীসত্য শিবম। শুক্রবার রাজ্যপাল জগদীপ ধনখড় কি করেন সেদিকেই নজর। राज्यपाल होने के সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা। সব্যসাচী, এখতিয়ারের মধ্যে এখতিয়ারের বাইরে এ নিয়ে তর্ক চলছেই, মানুষও শুনছেন। আমরা কয়েকটা উদাহরণও দেখলাম। এর কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুল রয়েছে? দেখুন, প্রথমত যে প্রিন্সিপালটা লে ডাউন আছে 176 যে অনুচ্ছেদের কথা বলছেন, এটা বলা হচ্ছে রাজ্যপালের অ্যাড্রেস টু দি হাউস। রাজ্যপাল হাউসে বক্তব্য রাখবেন এবং এই বক্তব্যটা সরকারের বক্তব্যই রাখবেন, এটাই স্বাভাবিক কথা। আপনারা জানেন যে একটা খুব গুরুত্বপূর্ণ মামলা হয়েছিল 1965 সালে। সেই মামলাটা মনসুর হাবিবুল্লাহর সঙ্গে ওয়েস্ট বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলির একটি মামলা হয়, এবং সেই মামলাতে সম্পূর্ণভাবে যে কথাটা বলা হয়েছিল যে এইখানে গভর্নর যদি তার যে কাজ তিনি যদি এই ডিউটিটা পারফর্ম না করেন, তাহলে তার সাংবিধানিক ডিউটি তিনি পালন করছেন না, অর্থাৎ তিনি যদি না পড়েন। এখন প্রশ্ন হচ্ছে যে রাজ্যপালকে অল্টার করতে পারেন, অর্থাৎ যেটা এর আগে দেখলেন যে ধরমবীরের উদাহরণটা এলো, অথবা আমরা অন্য স্পি সতা শিবমের উদাহরণ এলো, বা অন্যান্য কয়েকটি জায়গায় রাজ্যপাল অল্টার করছেন। এই জায়গাটা নিয়ে খুব একটা ঘটনা, সেটা হচ্ছে ভেঙ্কট রমন, আপনাদের মনে আছে আমাদের দেশের প্রাক্তন রাষ্ট্রপতি, তিনি একটি চিঠি লিখেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী। সেই চিঠিতে তিনি বলেছিলেন এরকম তাহলে একটা আর্টিকেল রাখার দরকার কি আছে, এইরকম একটা অনুচ্ছেদ যেখানে মানে মানে একটা আনুষ্ঠানিক ভাবে বক্তৃতা দিয়ে চলে আসবো, এই আর্টিকেলটা রাখার দরকার নেই। তো এখনো পর্যন্ত যে জায়গাটা দাঁড়িয়ে আছে যে এটাই সাংবিধানিক রীতিনীতি যে রাজ্য সরকারদের পক্ষ থেকে যে বক্তৃতাটা লেখা হবে সেটাই তাকে বলতে হবে, কিন্তু হার্ড অ্যান্ড ফাস্ট রুল তো এখানে হতে পারে না। রাজ্যপালের কোনো বক্তব্য তিনি অল্টার করে নতুন বক্তব্য, রাজ্যপাল যদি রাজ্য সরকার, আমরা কেরলের ক্ষেত্রে দেখেছিলাম রাজ্যপাল ওয়াই বলতে পারবেন, অ্যাডিশন করেছিলেন রাজ্যপাল, সরকারকে গিয়ে সরকারকে ডিফাই করতে পারবেন না। সরকারকে ডিফাই করার যেটা আছে সেটা কনভেনশনের বিরুদ্ধে, যেটা শামশের সিং এর জাজমেন্টের কথা বলেছেন। শামশের সিং ভার্সেস স্টেট অফ পাঞ্জাব খুব পরিষ্কার করে
যে পার্লামেন্টারি কনভেনশন গুলোর কথা বলেছেন, দেখুন রাজ্য সরকারের সাথে তো রাজ্যপালের সংঘাতপূর্ণ আবহাওয়া তৈরি হওয়াটা খুব সাংবিধানিক ভাবে আমাদের কাম্য নয়, অ্যাবসলিউটলি কাম্য নয়, বারবার হচ্ছে তো। আমরা সুমনদা কিছু বলতে চান, সব্যসাচী আসবো। দেখুন, আমরা যখন এই রাজ্যপাল মানে মূল আলোচনা মানে মূল বিতর্কটা কি, আরেকজন আলোচক দেবাশিস বাবু খুব পরিষ্কার বলেছেন যে রাজ্যপাল তার এখতিয়ার ভাঙছেন কিনা। দেখুন, যখন রাজ্যপাল সম্পর্কে যে ধারাগুলোর কথা সংবিধানে উল্লেখ করা হচ্ছে বা আমরা আলোচনা করছি, সেগুলো নিয়ে আমাদের কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে ডিবেট হয়েছিল এবং আমাদের চাইতে একটু বিজ্ঞ মানুষরা কৃষ্ণমাচারী, সিডি দেশমুখ সবাই ডিবেট করেছিলেন। তখন যাকে আমরা সংবিধানের মানে পিতামহ বলে মনে করি বা বি.আর. আম্বেদকর, তিনি কি বলেছিলেন সেটা আরেকবার দেখে নেওয়া যাক। তিনি পরিষ্কার বলেছিলেন, দ্য গভর্নর আন্ডার দ্য কনস্টিটিউশন হ্যাজ নো ফাংশন হুইচ হি ক্যান ডিসচার্জ বাই হিমসেলফ, নো ফাংশনস অ্যাট অল। এইটা প্রথম বুঝতে হবে। কোন রাজ্যপাল কোন ডিবেটটা কিন্তু সংবিধানের পার্ট নয়। আমি একবারও বলিনি, আমি বলেছি যে আম্বেদকর বলে দিয়েছেন, বলুন আম্বেদকর আপনি তাহলে বলতে চাইছেন যে রাজ্যপাল যেগুলো করছেন সেগুলো ঠিক? আমি একবারও বলিনি। বাইরে যাওয়া দেবাশিসটা বাইরে যাচ্ছেন এবং এইটা রাজ্যপালের ভূমিকা এবং কার্যকরী এবং ক্ষমতা এগুলো যেমন কনস্টিটিউশনালি মেনশন করা আছে, তারপরে কিছু প্রথাগত নিয়ম কানুন এবং কিছু ট্রেডিশন এগুলো মেনটেন করে এবং প্রথা কানুন তার নিজের জায়গায় না। দেবাশিস বাবু যেটা সেটা হচ্ছে আমি যেটা বলি কনভেনশন, যেটাকে বলছি কনভেনশন সৌজন্যতা, যেটাকে বলে রাজনৈতিক সৌজন্যতা, সেটা রাজ্য সরকারও এমন কিছু বয়ান লিখবেন না যেই বয়ান পাঠ করতে রাজ্যপাল সংকোচ বোধ করেন, অর্থাৎ একটা আন্ডারস্ট্যান্ডিং এর ব্যাপার। সংবিধান কিন্তু সেটার কথা বলেছেন, অর্থাৎ রাজ্য মন্ত্রিসভার সাথে আলোচনা করে মুখ্যমন্ত্রীর সাথে যোগাযোগ রক্ষা করে রাজ্যপাল এগুলো করবেন এবং যত রকম রিক্রুটমেন্ট মন্ত্রিসভা রিক্রুটমেন্ট হয় সেটা মুখ্যমন্ত্রীর সাথে আলোচনা করে রাজ্যপাল মানে প্রশাসন চালানোয় যাতে আরো সহায়তা করা যায়, রাজ্যপাল সেটাই দেখবেন। বারবার প্রশাসনের বিরুদ্ধে গিয়ে তিনি দাঁড়াবেন না, যেটা প্রথার বিরোধী তো বটেই, যেটা সংবিধানের স্পিরিটের বিরোধী, এটাই বলছেন আমাদের অতিথিরা। এরপর আপনাদের দেখাবো দেশের সর্বোচ্চ আদালত এবং আমাদের রাজ্যের আদালত কলকাতা হাইকোর্ট, এই দু জায়গাতেই রাজ্যের ভোট পরবর্তী রাজনৈতিক হিংসা পৌঁছে গেল। দেখাবো আপনাদের, ব্রেকের পর সঙ্গে থাকুন, এক্ষুনি ফিরছি। রাজ্যে ভোট পরবর্তী হিংসার অভিযোগ, আদালত থেকে কমিশন, অভিযোগ নিয়ে বারবার ছুটছে বিজেপি। হাইকোর্টের নির্দেশে রিপোর্ট জমা করেছে জাতীয় মানবাধিকার কমিশন, আর এর মধ্যেই নতুন মামলা সুপ্রিম কোর্টে। এবার নিরপেক্ষ তদন্তের দাবি। বৃহস্পতিবার বিষ্ণু জৈন নামে এক আইনজীবী মামলা দায়ের করেন শীর্ষ আদালতে। মামলাকারীর আর্জি, বিশেষ তদন্তকারী দল বা সিট গঠন করে ভোট পরবর্তী হিংসার তদন্ত হোক। সুপ্রিম কোর্টের নজরদারি ও নির্দেশে সিট তদন্ত করুক। ক্ষতিপূরণ দিতে কেন্দ্র রাজ্য সরকারকে নির্দেশ দিক আদালত। অসম বা অন্য কোনো রাজ্যে চলে যাওয়া ঘর ছাড়াদের পুনর্বাসনের ব্যবস্থা হোক। মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করুক কেন্দ্র রাজ্য সরকার। প্রয়োজনে রাজ্যে 355, 356 ধারা প্রয়োগের জন্য কেন্দ্রকে নির্দেশ দিক শীর্ষ আদালত। রাজ্যে স্বাভাবিক পরিস্থিতি ফেরাতে কেন্দ্রীয় সরকারকে বাহিনী পাঠানো নির্দেশ দিক শীর্ষ আদালত। বৃহস্পতিবার বিচারপতি বিনীত শরণের বেঞ্চেই মামলা ওঠে। কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার ও নির্বাচন কমিশনকে নোটিশ পাঠিয়েছে সুপ্রিম কোর্ট। 4 সপ্তাহের মধ্যে জবাব চেয়েছে শীর্ষ আদালত। ভোট পরবর্তী হিংসার অভিযোগে এর আগে একাধিক মামলা দায়ের হয়েছে কলকাতা হাইকোর্টে। হাইকোর্টের বৃহত্তর বেঞ্চে চলছে ভোট পরবর্তী হিংসার অভিযোগে মামলা। অভিযোগ খতিয়ে দেখতে জাতীয় মানবাধিকার কমিশনকে কমিটি গঠনের নির্দেশ দেয় হাইকোর্ট। বুধবার হাইকোর্টে রিপোর্ট জমা দেয় জাতীয় মানবাধিকার কমিশন। জাতীয় মানবাধিকার কমিশনের রিপোর্ট খতিয়ে দেখছে আদালত। শুক্রবার হাইকোর্টে মামলার পরবর্তী শুনানি। রাজীব চক্রবর্তী, নিউজ 18 বাংলা। খুব কম সময়, খুব দ্রুত দেবাংশু। না, এখানে তো কিছুই বলার নেই। বিজেপির তরফ থেকে বিভিন্ন রকম, আমি তো শুনলাম যে 2000 আইনজীবীকে দিয়ে নাকি এরকম করার কথা এর আগেও ভাবা হয়েছিল বা করা হয়েছে সম্ভবত। তো বিজেপি তার মতো করে চেষ্টা করছে। ওই যে আপনার আগের স্লটে আমি বলেছিলাম, এটা আরো একবার বলতে চাইছি, মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির কাছে পলিটিক্যাল থ্রেট 2024-এ
তাই 21কে কেন্দ্র করে গোটা দেশে একটা নেগেটিভ ইমেজ এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্র্যান্ড ভ্যালুকে নষ্ট করার একটা চক্রান্ত রচিত হচ্ছে। এর জবাব আমার ধারণা আইনের দরজাতেই বা আইনের সামনেই এর বিচার হবে। কোর্টের সামনে রয়েছে ব্যাপারটা, কোর্ট দেখছেন, আগামী দিন আপনি সবাই দেখবেন, সেদিন আবার বিতর্কে উত্তর দেব। আমি যাবো এই বিষয়ে, কিন্তু এর আগে অনেকক্ষণ আপনারা আলোচনা করেছেন প্রথা নিয়ে, কনভেনশন নিয়ে, রাজ্যপালের ভাষণ কনভেনশন। গিলোটিন বলে একটা শব্দ আছে। পশ্চিমবঙ্গে বিধানসভায় চিরকাল বাজেটের উপরে বক্তৃতা করার পরে বিতর্ক হতো। মমতা ব্যানার্জি সরকার ক্ষমতায় আসার পরে গিলোটিন কনভেনশন প্রয়োগ করে এখন বিতর্ক হয় না বাজেটের উপরে, সেটা বিধানসভায় পাশ করিয়ে নেওয়া হয়। ওখানেও কনভেনশন ভঙ্গ করা হচ্ছে, প্রথা ভঙ্গ করা হচ্ছে। আর হিংসা নিয়ে যেটা আছে সবাই চিন্তিত। 1000 জন মহিলার উপর নির্যাতন হয়েছে, 40 জনের বেশি বিজেপি কর্মী মারা গেছে, 1 লক্ষ মানুষ আপনারা লাগাতার অভিযোগ করছেন, লাগাতার শাসক দল বলছে তাদের চোখে কিছুই পড়ছে না। দেখুন, সুপ্রিম কোর্টের বিচারপতি, হাইকোর্টের বিচারপতিরা বিজেপি করেন না। প্রথমবার হিংসা নিয়ে হাইকোর্ট কনস্টিটিউশনাল বেঞ্চ বানিয়েছে 5 সদস্যের। প্রথমবার ক্যালকাটা হাইকোর্ট বাংলার হিংসা নিয়ে মানবাধিকার কমিশন রিপোর্ট দিচ্ছে। একটা ভয়ঙ্কর পরিস্থিতি, দেশ ভাগের সময় যেরকম অবস্থা ছিল সেরকম হয়েছে। পলিটিক্যাল ভায়োলেন্স, পলিটিক্যাল স্কার্মিশ, এটা চলে গেছে কমিউনাল স্কার্মিশের দিকে। রাজ্য সরকারের জন্য এদিকেই আসতে চলেছে। হাইকোর্ট সুপ্রিম কোর্ট যদি কোনো সিদ্ধান্ত দেন বিচার করবে। দেবাংশু, বিজেপি এত অভিযোগ করছে, শীর্ষ আদালত পর্যন্ত এটা চলে গেল, কেন্দ্রীয় মানবাধিকার কমিশন এসে ঘুরে খাম বন্ধ করে রিপোর্ট দিয়ে দিল, অথচ আপনাদের চোখে কিছু পড়ছে না। মানুষ কি বুঝবেন এর থেকে? না, আমার কথা হচ্ছে সুপ্রিম কোর্ট কি কোনো জাজমেন্ট দিয়েছেন? তিনি তদন্তের কথাটা বলেছেন। বিজেপির অভিযোগ আছে রাজ্য মানবাধিকার কমিশন নিয়ে, আদালত বলেছে কেন্দ্রীয় মানবাধিকার কমিশনের কথা। এবার তারা তদন্ত করেছে, জমা রাজ্য মানবাধিকার কমিশন দুটো জগন্নাথ, আদালত সেরকমই বলছে, এদের কোনো ফাংশন নেই, তাই কেন্দ্রকে ডাকতে হলো। কলকাতা হাইকোর্ট তাই বলেছে। দেখুন দেখুন কলকাতা হাইকোর্ট কি বলেছে, অবজারভেশন কি জাজমেন্ট আছে সেটা নিয়ে, তারপরে কি হয়েছে। আপাতত তো এটা খামবন্দি হয়ে আপনি বলছেন গেছে, তার পরবর্তীকালে এটা নিয়ে পরবর্তীকালে আরো কিছু সওয়াল জবাব হবে, যেটা এখানে আইনজীবীরাও রয়েছেন, তারা ভালো বলতে পারবেন। আমাদের বক্তব্য হচ্ছে সেই সময় দাঁড়িয়ে কি বলেন তার উপরে আমরা বক্তব্য রাখবো। কিন্তু অবশ্যই আমরা সবাই বক্তব্য রাখবো। দেবাংশু, খুব সংক্ষেপে, আপনারা বারবার বলছেন এটা হচ্ছে ইমেজ কালিমা লিপ্ত করতে, এক্ষুনি আপনি আরো একবার বললেন, কিন্তু এই যে খামবন্দি রিপোর্ট, আপনাদের লিগ্যাল সেল 3000-এর উপরে যে অভিযোগ জমা পড়েছে আদালতকে জানাচ্ছে, এগুলো সব ভুয়ো। না, দেখুন, আমরা কোথাও ভুয়োর কথা বলছি না। আমরা বলছি বিজেপি ম্যাক্সিমাম অভিযোগটা যেটা করছে সেটা বানানো অভিযোগ। সোশ্যাল মিডিয়াতে আমরা দেখেছি ফেকের পরে ফেক নিউজ ছড়িয়েছে, বহু পুরনো ঘটনা এইসব আমরা দেখেছি। এবং বিজেপির একটা স্বভাবও রয়েছে গোটা ভারতবর্ষে। এবার যে কয়েকটাও জেনুইন, ধরুন 1-2টো ঘটনা কোথাও ঘটেও থাকে, সেই ঘটনাটার ক্ষেত্রে পুলিশ প্রশাসন কি ব্যবস্থা নিয়েছে কি নেয়নি, নিলে তারা কি করেছে, এবং তার পরবর্তীকালে বিজেপি নেতারা যারা সেই জায়গাতে এফেক্টেড তাদের নিয়ে কি বলেছে, প্রথম কথা। আর যারা আক্রান্ত তারা বিজেপির লবিবাজির জন্য নয়, তার কি গ্যারান্টি রয়েছে বলুন তো? আমরা তো বারবার দেখছি বিজেপির নিজেরকে যে নেতৃত্ব, রাজ্য নেতৃত্ব, তাদের কারণ ঠিক নেই। আদালতে বিচারাধীন, প্রমাণ সাপেক্ষ, আমাদের নজর রাখতেই হবে। তবে এটা অদ্ভুত এক পরিবেশ, বিজেপি বলছে লাগাতার নজিরবিহীন হিংসা, আর শাসক দল বলছে চোখেই পড়ছে না কিছু। আপনার কি মনে হচ্ছে জানান। জনতার দরবারে প্রত্যেকদিন পার্টিসিপেট করুন সোম থেকে শনি রাত 8টায়। সঙ্গে থাকুন।